মানে ভাওয়েল হারমোনি মানে হলো স্বরসঙ্গতি। পরীক্ষার হলে আসে যে ভাওয়েল হারমোনি এর বাংলা কি? স্বরসঙ্গতি। হ্যাঁ, স্বরের সাথে যে সংগতি গুলো আছে সেগুলা এক স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। তাহলে এক স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি থেকে দিশি, বিলাতি থেকে বিলিতি, জিলাপি থেকে জিলিপি। এই যে কথাগুলো, এগুলো আমরা সামনে গেলে বুঝতে পারবো। বুড়া থেকে বুড়ো। তবে এই লাইনটা আপনার জন্য আমি দিতে চাচ্ছি, এটাকে আপনি আন্ডারলাইন করেন। আমি যেভাবে আন্ডারলাইন করছি আপনি চমৎকার করে আন্ডারলাইন করেন। ভাওয়েল হারমোনির বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেন ভাষাতত্ত্ববিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট, এটাকে আপনি মার্কিং করেন। এখন খেয়াল করেন, স্বরসঙ্গতি তিন প্রকার। এক নম্বর হলো প্রগত, দুই নম্বর হলো পরাগত, তিন নম্বর হলো মধ্যাগত। খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এখানে লাইনটা ইম্পর্টেন্ট। তারপর আমরা একটু পড়ে যাই। প্রগত হলো আদি স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হওয়াকে প্রগত। তাহলে প্রথম স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হয়। যেমন মূলা, এই যে মু, এই যে উকার যে আছে, রুকার, এই যে স্বর, এইটার প্রভাবে পরে মানে লা থেকে লো হয়ে গেছে। মানে মুয়ের দিকে এতটুকু গেছে যে আমরা যখন তালিল করছি দেখছেন না, যে যদি ওয়াও হয়, পেশ থাকলে ওয়াইয়ের দিকে যায়, তারপরে জবর থাকলে আলিফ থাকলে জবরের দিকে যায়, এই যে কিছু কথা আছে ওই রকম। তা লা, এটা নাকি কঠিন, এটা নাকি বাংলা যারা পড়ে তাদের জন্য কঠিন। এই তাদের সুবিধার জন্য কইছেন তো লোক হবেন, এই যে একটা বিষয়। কইছেন তো কে কবেন, শিকা না, কে। যতন বলছেন তো যতন বলবেন। গ্রামে মায়েরা ডাকে এ রতন, ডাকে কিন্তু এইরকম। তো এই যে বিষয়গুলা যেদিকে গেছে সেদিকেই স্বর দৌড়াবে। তাহলে মু, এই জন্য মূল হবে, মূলা হবে না। শি, এই জন্য শিকে হবে। যত, এই জন্য যতন হবে। এই যে পরিবর্তনটা, এটার নাম হলো প্রগত। পরীক্ষা উদাহরণ দিয়ে বলবে কোনটা প্রগত, কোনটা পরাগত, মধ্যগত, এগুলো বুঝতে হবে। পরাগত পরবর্তী স্বরের প্রভাবে, এটা হলো আদি স্বরের প্রভাবে, এটা হলো পরবর্তী স্বরের প্রভাবে আদি স্বরের পরিবর্তন হওয়াকে পরাগত স্বরসঙ্গতি বলে। যেমন দেশি, দিশি, দেশি থেকে দিশি। বাস এটা বুঝে নিবেন, আর অত বোঝাবুঝি দরকার নেই। মধ্যগত আদিস্বর বা অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হওয়াকে মধ্যগত স্বরসঙ্গতি বলে। যেমন বিলাতি, এখন এই যে আপনার আদিস্বর বি, আদিস্বরে কি আছে ভাই? বি, তা লা কইতে কষ্ট হয়, এই জন্য বিলিতি ডাইরেক্ট মারে দিবে। জি, আবার লা বলবে জিলিপি। এই আর কি, ওই তালিল, আমাদের তালিল হচ্ছে এখানে। এটা আপনারা একটু পড়ে নেবেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। এই মূল জায়গা হলো এটা, ব্যঞ্জন ধ্বনি আমাদের জন্য সময়ের মধ্যে হয়ে যায়। তাহলে সমীভবন ব্যঞ্জন, আমরা কিন্তু স্বরবর্ণে যা আছে কি কি পড়ছি মনে করেন। আমরা স্বরবর্ণের স্বরের আগমন পড়ছি তিন প্রকার। আবার স্বরের লোপ, হ্যাঁ, এটা কি বললাম, স্বর লোপ পড়ছি তিন প্রকার। অপিনিহিতি পড়ছি, আর একটা কি পড়ছি, অসমীকরণ পড়ছি, মনে রাখবেন। তাহলে এই ছয়টা জিনিস পড়ছেন। এখন আপনি পড়তেছেন ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এখানে পড়বো আমরা সমীভবন, এখানে পড়বো আমরা আহ এত বললাম না, হ্যাঁ এখানে পড়বো আমরা বিষমী ভবন। কি পড়বো? বিষমী ভবন। তারপরে পড়বো ধ্বনি বিপর্যয়। কি পড়বো? ধ্বনি বিপর্যয়। এরপরে পড়বো দ্বিত্ব ব্যঞ্জন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে পড়বো ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি। এরপরে পড়বো ব্যঞ্জন চ্যুতি। আচ্ছা, এই পর্যন্ত আমরা আপাতত পড়বো। খেয়াল করেন, এই ছয়টা পড়বে এখানে, ওখানে বলছেন ছয়টা, এখানে পড়বেন ছয়টা। আচ্ছা দেখেন, সমীভবন এসিমিলেশন কি বলছে? এসিমিলেশন মানে সমীভবন, এটা মনে রাখবেন। শব্দ মধ্যস্থিত দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর, এই অল্প বিস্তর সমতা, এইটা দিয়া আপনি পরীক্ষার হলে আনসার করবেন। এই কথাটুকু মনে রাখবেন যে অল্প বিস্তর সমতা বললে সমীভবন, অল্প বিস্তর সমতা বললে সমীভবন, এতটুকু খালি মনে রাখবেন। তাহলে শব্দ মধ্যস্থিত দুটো ভিন্ন ধ্বনি
একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করার নিয়মকে বলা হয় সমীভবন। কি করছে? এই যে চক্র থেকে চক্ক, খেয়াল করেন, চক্র থেকে চক্ক, তাহলে চক্র কয়ের নিচে র ফালা আছে, এটা হলো একে অপরের প্রভাবে চক্র। এটা বলতে কঠিন হয়, আপনি ডাইরেক্ট বলবেন চক্ক, চক্র থেকে চক্ক। এই যে পাশাপাশি দুটি মধ্যস্থিত দুটি ভিন্ন ধ্বনি, র এটা র এটা একটা ধ্বনি, আর ক এটা আর একটা ধ্বনি, দুইটা ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে মিশে গিয়ে এক হয়ে গেল, অল্প বিস্তর সমতা লাভ করছে, র এর কোনো সম্পর্কই নেই, কয়ের সাথে মিশে গেছে, এর নাম হলো অল্প বিস্তর। আর যদি কোন যে ফুল বিস্তর, কেমনে কয়? ফুল বিস্তর হইতে গেলে এমন হওয়া লাগতো চক্কর, চক্ক হওয়া লাগবে, রও থাকা লাগবে, এর নাম হলো ফুল বিস্তর। অল্প বিস্তর মানে র হারায় গেল, কয়ের সাথে মিলিত হয়ে কয়ের কে ইয়া করলো আর কি। তাহলে চক্র থেকে চক্ক। পদ্ম, আমরা ভুল উচ্চারণ করব বোঝার জন্য, পদম, পদ্ম, পদ্ম থেকে পদ্ম, এই তো। লগ্ন থেকে লগ্ন, লগ্ন ছিল লগ্ন হইলো, কান্না ছিল কাদনা হইলো। তাহলে এই যে না, কাদনা ছিল কান্না হলো, লগ্ন ছিল লগ্ন হলো, তারপরে পদ্ম ছিল পদ্ম হলো। এই যে বিষয়টা, এইটুকু বোঝার চেষ্টা করবেন যে অল্প বিস্তর সমতা লাভ করছে। এখানে আপনি উদাহরণ এটা মুখস্থ করে ফেলবেন, কান্না কাদনা সমীভবনের উদাহরণ, কান্না কাদনা সমীভবনের উদাহরণ, চক্র চক্র পদ্ম পদ্ম এগুলো সমীভবনের উদাহরণ, নাম দিয়ে মুখস্থ করে ফেলবেন। আর এখানে সংজ্ঞাটা বেশি আসে, অল্প বিস্তর সমতা। এখন আসেন বিষমীভবন, ডিসিমিলেশন, মাঝে মাঝে এটা আসে। তাহলে বিষমীভবন, ডিসিমিলেশন, পদ মধ্যস্থিত, এটাও কিন্তু মধ্যস্থিত, এটা হলো শব্দ মধ্যস্থিত, পদ মধ্যস্থিত, দুটি সমবর্ণের একটি পরিবর্তিত হলে, খেয়াল করবেন একই বর্ণ বলে নাই, সমবর্ণ এক জিনিস, একই বর্ণ আর এক জিনিস। আমি আপনাকে বুঝাই, আমরা যখন মাখরাজ পড়ছি, ওই যে তা দাল এগুলা মাখরাজের কাছাকাছি কিন্তু শব্দ, এগুলা মাঝে মাঝে ঈদগাম হইলে মিলে যায়। এই যে পাশাপাশি শব্দ, এগুলাকে একই জাতীয় শব্দ বলা হয়, খেয়াল করেন। তাহলে শব্দের মধ্যকার কোনটা বলছিলাম, এই যে এটা পদ মধ্যস্থিত দুটি সমবর্ণের, এদেরকে সমবর্ণ বলা হয়, কাছাকাছি বর্ণ বলা হয়, একটি পরিবর্তিত হলে তাকে বিষমী ভবন বলে। এই সংজ্ঞাটাকে কষ্ট করে নোট করে মুখস্থ করবেন যখন দুটি, এটা লাগবে না। এখন দেখেন একটা পরিবর্তিত হয়, যেমন শরীর থেকে শরীর, লাল থেকে নাল। আমার গ্রামের মা বোনেরা, সহজ সরল মা বোনেরা অনেক সময় নাল বলে, হ্যাঁ। তারপরে শরীরকে শরীর বলে, আমরা নিজেরাও শরীর বলি, এটাও ঠিক। তো মূল কথা হলো যে শরীর থেকে মানে র পরিবর্তন হয়ে ল হয়েছে, আর লাল ল পরিবর্তন হয়ে কি হয়েছে, নাল হয়েছে। এই যে এই যে লয়কারে লা বাদ দিয়ে নয়কারে না হয়েছে। আর এই যে শরীর, এই যে বৈষ্ণবটা, এই বৈষ্ণবটা ছোট্ট করে বুঝাতে চাইলাম, এই যে খেয়াল করেন, এই বৈষ্ণব হয়ে গেছে কি, ল হয়েছে, বৈষ্ণব ল হয়েছে। তাহলে শরীর থেকে শরীর, লাল থেকে নাল। এটা আপনার পরীক্ষায় আসবে যে নিচের কোনটি, না, প্রশ্ন আসবে শরীর থেকে শরীর অথবা লাল থেকে নাল, নিচের কোন পরিবর্তন হয়েছে, বিষমী ভবন, সমীভবন, ধ্বনি বিপর্যয়, নাকি ধ্বনি বিকৃতি, নাকি স্বরাগম, নাকি স্বরলোপ, নাকি অসমীকরণ, নাকি বিষমী ভবন, আপনাকে পারতে হবে। তাহলে মানে আপনি বিষমী ভবনের সাথে উদাহরণ দুটা একদম ঠুটস্থ করে ফেলবেন, নোট করে ফেলবেন, কোনো কথা নাই, এক ডাইরেক্ট নোট করবেন এটা। এবার আছেন ধ্বনি বিপর্যয়, শব্দের মধ্যকার দুটো ব্যঞ্জন বর্ণের পরস্পরের মধ্যে যদি স্থান পরিবর্তন ঘটে, এটা খুব ফাটাফাটি একটা জিনিস। এই 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 সংজ্ঞাটা মুখস্থ করবেন, এখানে 5-6টা সংখ্যা মুখস্থ করতে হবে আপনাকে। সংজ্ঞাটা মুখস্থ করবেন, শব্দের মধ্যকার দুটো ব্যঞ্জন বর্ণের পরস্পরের মধ্যে যদি স্থান পরিবর্তন ঘটে, তাহলে অল্প বিস্তর হলে কি হয়? আমার সাথে কথা বলেন, এখন আবার কথা বলতে হবে, নাহলে ভুলে দেবেন। অল্প বিস্তর হলে কি হয় আরেফি ভাই? তারপরে হ্যাঁ, দুটি সমবর্ণের একটি যদি পরিবর্তিত হয়, একটি যদি পরিবর্তিত হয় কি হবে ভাই, কি হবে? আচ্ছা, এই যে একটি একটি পরিবর্তিত হলে বিষমী ভবন, অল্প বিস্তর, অল্প বিস্তর সমীভবন। আচ্ছা, তাহলে শব্দের মধ্যকার দুটো ব্যঞ্জন বর্ণের পরস্পরের মধ্যে যদি স্থান, আচ্ছা এবার আসেন, যদি স্থান পরিবর্তন ঘটে, এটার হিসাব আলাদা। যদি স্থান পরিবর্তন ঘটে, এইভাবে মুখস্থ করবেন,
ছোট ছোট মুখস্থ করবেন। যদি স্থান পরিবর্তন ঘটে তাকে কি বলে বলেন? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। আচ্ছা, এটা কিন্তু আমার সেই মোশাররফ করিম একটা সময় নাটকে খুব ভাইরাল হয়েছিল। হ্যাঁ, কি জানি কি বাক্স কইছিল জানি, ভুলে গেলাম। সিকান্দার সুন্দর বাক্স। বাক্য। সিকান্দার বাক্স, সিকান্দার বাক্স। হ্যাঁ, সিকান্দার বাক্স। আরে আমি মাঝে মাঝে নাটক সাটক সবসময় দেখতাম টুকটাক তো, যদি হুজুর। হ্যাঁ, আচ্ছা। ভাই আপনার ছবিটা বড় দেখা যাচ্ছে, স্ক্রিনটা ছোট হয়েছে কেন জানি। কি এটা কি সবার ক্ষেত্রে তাই হয়েছে? এটা বলবেন শেয়ার। না। সবার ক্ষেত্রে হয় না, এটা আপনার ফোনে আপনি আবার আপনার ফোনে এমন আচ্ছা করেন, ঠিক আবার আছে। এমন করেন। আচ্ছা দেখেন, তাহলে আমাকে আগাইতে হবে। আচ্ছা, আগাইতে পারতেছি না, ধরেন। তাহলে স্থান পরিবর্তন যদি হয় তাহলে হলো ধ্বনি বিপর্যয়। পিশাচ থেকে পিশাস, বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা। এইটা প্রত্যেকটাই উদাহরণ আপনার জন্য আশীর্বাদ। এটা কোনো ছাড় নাই, প্রত্যেকটা উদাহরণ আপনাকে পড়তে হবে। পিশাচ থেকে পিশাচ, বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিক্সা, জানালা থেকে জানালা, মুকুট থেকে মুটুক, লাফ থেকে ফাল। যারা পড়াশোনা কম করছে, গ্রামের ময় মুরব্বী মানুষ, আপনি যদি একটু রাগ করেন, এই ফাল মারস্কা, কি কবে? এই ফাল মারস্কা, ইনারা কবে ফাল মারস্কা। আর যারা একটু পড়ালেখা করছে, একটু শিক্ষিত মানুষ, তারা কবে ওই লাভ দেশকা, লাভ মারস্কা। মানে লাভ, এটা একটু কঠিন, এটা একটু কঠিন। আর ফাল হলো সহজ। এই যে লাভ থেকে ফাল বললেন, আপনার লয় গারে লা ছিল, হয়ে গেল ফ ছিল আকার ছাড়া, আর ফয়ে গারে আকার হইলো, লয় আকার নাই। এই পাশে দেখেন, রিক্সায় ক ছিল আপনার হসন্ত, আর এখানে দন্তস্বয় আকার ছিল। আপনি দন্তস্বরে আপনি হসন্ত দিলেন, থামাই দিলেন, আর কয়ে দিলেন আকার। ওই যে তাহের হিসাবে একটা কথা কইছিল, কি যেন কইছিল, সব আল্লাহ নাকি সব ধন সম্পদ খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। হুম। আলহামদুলিল্লাহ। এটা তো কইছিল আর কি। তো এই জায়গায় আর কি, এই যে ক কি করলো, ক হসন্ত হইয়া কহের আকার দিল দন্তস্বরে, রিস্কা, রিক্সা। আচ্ছা, তারপর লাভ, লয়ের আকার ফয়েরে দিয়া, হ্যাঁ, ল গেল গায়েব হয়ে, আকারের গায়েব হয়ে গেল, এই আর কি। তো এটা হলো আপনার ধ্বনি বিপর্যয়, মনে রাখবেন, এটা মনে রাখতে হবে আপনাকে। এবার আসেন ভাইয়া দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন হলো লং কনসোনেন্ট, লাগবে না ইংরেজি, শুধু দ্বিত্ব ব্যঞ্জন। আমরা বুঝতেছি দ্বিত্ব ব্যঞ্জন মানে ভাইয়া দুইটা, দ্বিত্ব মানেই কি? দুই। দুই। তাহলে দুইটা ব্যঞ্জন পাবেন আপনি। যেমন চলিত ভাষারীতিতে সময় সময় পদ মধ্যস্থিত একটা ব্যঞ্জন বর্ণকে দুবার উচ্চারণ করা হয়, এটাকে বলে দ্বিত্ব ব্যঞ্জন। পরীক্ষা থাকে, কিন্তু আমরা অনেক সময় পারি না। তাহলে এই 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 সংজ্ঞাটা একটু কষ্ট করে পড়ে নিয়েন। অনেক ভাই কইছেন পড়া খুব কঠিন হচ্ছে, হোক না ভাই, কঠিনকেই আপনাকে জয় করতে হবে। আপনি বাসায় থাকলে তো এগুলো পড়তেন, সারাদিন পড়তেন, তারপর বুঝে আসছে না। আমি যেভাবে একটু হলেও মানে একটু হাসি ঠাট্টার মাধ্যমে আপনাদেরকে সময় দিচ্ছি, জি ভাই, হ্যাঁ, এইটাতে ভালো একটু ভালো বের হচ্ছে। হয়ে আসতেছে। তাহলে চলিত ভাষার এটা হ্যাঁ। তাহলে দ্বিত্ব ব্যঞ্জন। এখন এই দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণটা আপনার জন্য একদম 100% সাজেশন, পরীক্ষায় থাকে, এটা আপনি পড়বেন। বড় থেকে বড্ড, বড় থেকে ডাইশনেরও আছে, সেটা দুইটা ড হয়ে গেল বড্ড। বড় থেকে বড্ড, পাকা থেকে পাক্কা, পাকা থেকে পাক্কা। এই যে দুইটা ব্যঞ্জন বর্ণ আপনি যুক্ত লাগাই দিলেন, এটা হলো দ্বিতীয় ব্যঞ্জন। এবার আসেন ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি শব্দের অন্তর্গত স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বা ঘেঁষি ভবন বলে। আপনি এই যে জায়গাটা মার্কিং করেন, আমি যেভাবে মার্কিং করলাম, এই জায়গাটা ঘেঁষি ভবন। ঘেঁষি ভবনের আরেক নাম হলো ব্যঞ্জন বিকৃতি। আমি আবার হলুদ করে দিই। তাহলে এই ব্যঞ্জন বিকৃতি আর ঘেঁষি ভবন কি ভাই বলেন? এরা অপর নাম। একই না। হ্যাঁ, ওই যে স্বরাগমের মধ্যে পড়ছিলেন বিপ্রকর্ষ, তারপর আরো কিটা কি পড়ছিলেন, আবার স্বরলোভের মধ্যে পড়ছেন সম্প্রকর্ষ। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে ভাইয়া। তাহলে ব্যঞ্জন বিকৃতির এক নাম কি? ঘেঁষি ভবন। ঘেঁষি ভবন। আচ্ছা, তাহলে শব্দের অন্তর্গত স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। আচ্ছা, ভালো, বলুক, বলতে দেন। আচ্ছা, যেমন শাক, শাক হবে শাক, কিন্তু বেশি স্টাইল মারাইতে গিয়ে শাক বলতেছে। অনেক সময় ওই যে কিছু কিছু মেয়েদের বিবাহ শাদী হয়, শ্বশুর বাড়ি যায়, একটু স্ট্যান্ডার্ড কথা না বলতে পারলে কেমন হবে, স্ট্যান্ডার্ড বলতে যায়, সে দেখা যায় শাক শাক বলতেছে। তারপরে বাথরুম, থ আছে, দ বলতেছে বাথরুম। এ ভাই ঈদে ঈদ কয়। আমরা কিন্তু মাঝে মাঝে এগুলা পাই, বাথরুম বলে শুনতে খারাপ শোনা যায়, মনে হয় যে হেলা স্টাইল মারতে চাচ্ছে কিন্তু কাম হচ্ছে না। হ্যাঁ, মনু কিন্তু এই ফেল মারতে আছে, কাজ হচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করি আমরা, কিন্তু কিছু বলার নাই। খুব সুন্দর পোশাক আশাক,
চাকচিক্য, দেহ, পোশাক, কোনো কিছু ঘাটতি নাই, বড়লোক মানুষ, কিন্তু বাথরুম বলে। বাথরুম শুধু শিক্ষা দীক্ষা না থাকার কারণে বাথরুম বলে। হ্যাঁ, এই যে শাক, শাক, আচ্ছা যাই হোক, আমাদের এত দূর যাওয়ার কথা ছিল না। কবাট, ব, কবাট, কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা। এই যে বিষয়টা পরীক্ষায় খুব থাকে, এটাও আপনার জন্য 100%, কিচ্ছু করার নাই, পড়তে হবে। উদাহরণ, তাহলে কবাট থেকে কবাট, এটা ব্যঞ্জন বিকৃতি। আপনার ব্যঞ্জন কি হয়েছে? বিকৃতি হয়েছে। আপনি ওই যে কয় না, ওই যে কারো নাম ধরে বিকৃতি করে, এই সেই বিকৃতি হয়েছে আর কি। হবে শাক, কয় শাক, আছে না? মানে হইলো হইলো মুফাসসির, কয় মুন্সি, হইলো বক্তা, কয় তক্তা। এই যে বিষয়টা, এইটাকে ব্যঞ্জন বিকৃতি করছে। ধোবা থেকে ধোপা, এটা উদাহরণ তুলে দিবে। এটা খুব থাকে ভাইয়া, খুব থাকে। এই ব্যঞ্জন বিকৃতি এত থাকে যেটা আমি বুঝাইতে পারবো না আপনাকে, এত থাকে। ব্যঞ্জন চ্যুতি, একই ধরনের ধ্বনি শব্দের পাশাপাশি অবশ্য থাকলে ভাষার সচলতা, কথা বলার দ্রুতের জন্য কখনো কখনো তার একটি লোপ পায়, একে সমাক্ষর বলে। ভাইয়া ব্যঞ্জন চ্যুতির আরেক নাম হলো সমাক্ষর। আপনি স্বর্ণ অক্ষরে দাগায় সুন্দর করিয়া ইহাকে সাজাইয়া গুছাইয়া রাখবেন। তাহলে ব্যঞ্জন চ্যুতির অপর নাম কি? সমাক্ষর লোপ, সমাক্ষর লোপ। পাশাপাশি ব্যবহৃত দুটি একই ব্যঞ্জন ধ্বনি হলে একটি লোপ হয়, একে ব্যঞ্জন চ্যুতি বলা হয়। যেমন ছোট দিদি থেকে ছোট দি, ছোট দাদা থেকে ছোট দা, বড় দাদা থেকে বড় দা, বউ দিদি থেকে বৌদি। এই লাইন পুরাটাই ঠোঁটস্থ করবেন, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হয়েছে আবারও বলি, ব্যঞ্জন চ্যুতি হয়েছে ভাইয়া। এখানে দুইটা দিদি ছিল, বউ দিদি, এখন হয়েছে কি বৌদি। একটা তো এখানে দি হারাই গেছে। বড় দাদা, দা দা ছিল, এখন হইলো শুধু বড় দা। ছোট দাদা ছিল, ছোট হইলো দি। এই যে বিষয়টা, ছোট দিদি থেকে ছোট দি, আপনাদেরকে বুঝাইতে পারছি আশা করি। এই এরকম যদি হারায় যায় তাহলে কবেন যে ব্যঞ্জন বর্ণ যদি হারায় তাহলে কবেন ব্যঞ্জন চ্যুতি। তারপরে স্বরবর্ণ যদি হারায় তাহলে কবেন স্বরবর্ণ লোপ। এগুলো বলবেন। আর অন্তর্হতিতে এমন এই সংজ্ঞা প্রয়োজন নাই যদিও, কিন্তু অন্তর্হতির ইয়া প্রয়োজন আছে, উদাহরণ প্রয়োজন আছে। পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ হলে তাকে অন্তর্হতি বলে। আর ব্যঞ্জন ধ্বনি লোপ হলেও তো ব্যঞ্জন শ্রুতিও বলে। তাহলে ব্যঞ্জন শ্রুতি আর অন্তর্হতি একই জিনিস, কিন্তু মাগার উদাহরণে একটু পার্থক্য আছে। এটা মাঝখান দিয়ে ঘটে, যেমন মাঝখান দিয়ে বেশি ঘটে, এটা শেষে ঘটছে। এই যে ছোট দিদি, ছোট দি, এগুলো সব শেষে করছে ব্যঞ্জন শ্রুতি। আর অন্তর্হতিটা অন্তর মাঝখানে ঘটছে। যেমন দেখেন, এটা দিয়ে খেয়াল রাখবেন উদাহরণটা। ফাল্গুন, ফাগুন, এই যে ল, ল হারায় গেছে, ফাগুন, ফলাহার, ফলার, আলাহিদা, আলা। এত কিছু দরকার নাই, আপনি এখান থেকে দুইটা উদাহরণ মুখস্থ করবেন। এই দুইটা, এই দুইটা, এই দুইটা আপনার সাজেশন। আচ্ছা, ফাল্গুন থেকে ফাল্গুন।